বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঘন কুয়াশা আর যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স, নির্বিকার প্রশাসন। শীতে কাঁপছে রাজধানী সহ 13 জেলা। পঞ্চগড়ে তাপমাত্রা 8 ডিগ্রি ঘরে, আরো 3 থেকে 4 দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াতের। সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণের চেষ্টা, হেনস্থার মামলা নিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি ফারজানা আলীনা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। শঙ্কা নিয়ে গাড়িতে চড়ছেন যাত্রীরা। ঘন কুয়াশার পাশাপাশি যানবাহনের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে 10 জনের প্রাণ, আহত হন অন্তত 30 জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই, কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে আর লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হয়ে যায় না, বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। পরিসংখ্যান বলছে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে 990টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 140 জন, আহত হয়েছেন 1445 জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালের দৌরাত্ম্যে চলছে বছরের পর বছর। নির্বিকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অবৈধ পথে হাঁটছেন সেবাগ্রহীতা। সহকর্মী বিলাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে বিআরটিএর কার্যালয়। এখানে পুরো জেলার মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি নিবন্ধন করে থাকেন, এজন্য দিতে হয় পরীক্ষাও। তবে সবই লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত হয়রানিতে পড়তে হয় আবেদনকারীদের। সময় মতো মেলে না লাইসেন্স, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন।
এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও ডোপ টেস্টেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালালের এমন দৌরত্ব চলছে বছরের পর বছর। প্রায় ৮০% মানুষই হচ্ছে যে দালালের মাধ্যমে আসছে, যার কারণে কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। যে বলেছি দালালের মাধ্যমে করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে নিজে চেষ্টা করেছিলাম, তো আমি বাধ্য হয়ে পরে দেখলাম যে দালালের কাছে গেলে আমার এই ধরনের ভোগান্তি নেই। কার্যালয়টিতে প্রতি মাসে ৬ শতাধিক ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্থানীয় বাসিন্দারা, তবে তার ৮০%ই হয় দালালের মাধ্যমে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে, সেখানেই হয় লেনদেন। নামে বেনামে প্রতিষ্ঠানও দালাল চক্রের সঙ্গে যুক্ত। যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমার অফিসের কেউ কোনো দালালের সাথে জড়িত নাই আমি জানি, এবং যদি জড়িত পাওয়া যায় বা প্রমাণ সাপেক্ষে বের হয় অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সদর কার্যালয়ে তার বিরুদ্ধে লিখব যে ইনি জড়িত আছেন। আর জেলা প্রশাসক বলেন, দালাল কর্মচারী আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এসে কেউ অভিযোগও করে নাই, আচ্ছা আমি দেখবো, তারপর আমি এটা নিয়ে যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নিব। এটা লিখবেন যে কঠোর ব্যবস্থা নিবে। আবেদনকারীদের হয়রানি বন্ধ সহ সব দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘর থেকে বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল ৯টায় তাপমাত্রা 10.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায়ও শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেটা আছে এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের পর কুয়াশার কেটে যাবে। দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। দর্শক, সারা দেশে বইছে কনকনে ঠান্ডা, এতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং খায়রুজ্জামান সেতু। শুরুতে আমরা চলে যেতে যাচ্ছি রাশেদুজ্জামান বাবুর কাছে। বাবু, আমাদের জানাবেন যে জনজীবনে এই শীতের প্রভাবটা কেমন দেখছেন?
লিনা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে উত্তরের শীত মানে একটি হাড় কাঁপানো হিম শীতল বাতাস প্রতিদিন কিন্তু এই শীত মৌসুমে প্রবাহিত হয়। হিমালয় কন্যা হিসাবে শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড কিন্তু এবারও কিন্তু রয়েছে। গতকালকে যদি বলি, গতকালকে দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3। আজকে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি, সেখানে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে একটি সুখবর যে আজকে কিন্তু কুয়াশা তেমন নেই, তবে কনকনে হিমেল হাওয়া এবং হিম শীতল বাতাস সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যেই কারণে কিন্তু আসলে সকাল 7টায় সাধারণত এই অঞ্চলের মানুষগুলো খুব ভোর হতেই কিন্তু আসলে নিজের গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং কি কাজে যোগদানের জন্য ব্যস্ত হয়ে ছুটেন, এরকম একটি অবস্থা। কিন্তু আমরা দেখেছি যে শীতের কারণে তারা কিন্তু এই কনকনে ঠান্ডার কারণে তারা কাজে যোগদান করতে পারছে না, সঠিক সময় যেতে পারছে না। অনেকেই আমি কিছুক্ষণ আগে দেখলাম যে যারা বের হয়েছে তারা রাস্তায় খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে আমরা যদি শীত বস্ত্রের কথা বলি, শীত বস্ত্র সরকারিভাবে প্রায় 33,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে। এদিকে আমরা যদি বলি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে পুরো জানুয়ারি কিন্তু শীতের তীব্রতা থাকবে। এর পাশাপাশি কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে, যেই কারণে কিন্তু হিমালয় কন্যা বলে খ্যাত এই জেলাটি কিন্তু শীতের তীব্রতা কিন্তু বাড়বে। কিন্তু শীতের তীব্রতা যতই বাড়ুক, এখানে কিন্তু চিন্তার ভাঁজ কপালে পড়ে যায় অনেকে, যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক ভোর হলেই তারা কিন্তু আসলে নদীতে পাথর এবং বালু সংগ্রহের জন্য যায়, কিন্তু কনকনে ঠান্ডার কারণে কিন্তু আসলে তারা সেই নদীতে এবং নামতে পারে না, যেই কারণে তাদের দৈনন্দিন আয় অনেক কমে গেছে। অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু এই শীতের তীব্রতা বাড়বে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীত পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সেতু। আমি চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ বাবু। আমি যদি চুয়াডাঙ্গার কথা একটু বলতে যাই, তাহলে কিন্তু শুরুতেই তাপমাত্রার কথা বলতে হয়। সেটা হচ্ছে কিন্তু আজকে চুয়াডাঙ্গাতে সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকেও ছিল কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগে তিনি কিন্তু সর্বনিম্ন চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করেছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছেন যে ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রা কিন্তু উপরের দিকে উঠছে। তো আমি একটু আরেকটু যদি শীতের খবর বলি, সেটা হচ্ছে কিন্তু আসার খবর হচ্ছে এটাই যে চুয়াডাঙ্গা থেকে আজকে, আগামীকাল এবং পরশুদিন তাপমাত্রার পারদ কিন্তু আরো বাড়বে, এবং মানে চুয়াডাঙ্গার আকাশে কিন্তু মেঘের ঘনঘটা থাকবে। আর পাশাপাশি সকাল 9টা-10টা পর্যন্ত আপনার হচ্ছে কুয়াশার উপস্থিতি থাকবে। একই সাথে সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আবারও কুয়াশার উপস্থিতি দেখা যাবে বলে আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। এবার যদি আমি শীতের দুর্ভোগের কথা বলতে চাই, শুরুতে কিন্তু চুয়াডাঙ্গা যেটা বলতে সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ কিন্তু খুবই দুর্ভোগে আছে, কারণ তারা কিন্তু সকালবেলা উঠে হাড় কাঁপানো শীতের ভিতরে কিন্তু কাজকর্ম পাচ্ছে না, এবং যদিও হচ্ছে কাজকর্ম পাচ্ছে সেটা হচ্ছে খুবই সীমিত আকারে। আমি যদি বলে রাখি সেটা হচ্ছে যে আমাকে যদি শীতার্ত মানুষের কথা বলতে হয়, আর শীতার্ত মানুষও কিন্তু চুয়াডাঙ্গাতে একেবারেই হচ্ছে নাস্তানাবুদ অবস্থা, কারণ চুয়াডাঙ্গাতে এ পর্যন্ত সরকারিভাবে মাত্র 10,000 হচ্ছে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্বল বিতরণ করতে আমরা দেখা যায়নি। পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা বেসরকারি যে অফিস আদালতগুলো আছে তারাও কিন্তু এখন খুব বেশি কম্বল বিতরণ করেছে তা কিন্তু না। সুতরাং বুঝতেই পারছেন যে চুয়াডাঙ্গার শীতার্ত মানুষ কিন্তু খুবই কষ্ট। তবে আসার খবর হচ্ছে এটাই, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই হচ্ছে কম্বল কিংবা গরম কাপড়ের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে, সেটা খুব শীঘ্রই পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। আর এটা পাওয়া মাত্রই তিনি তৃণমূল মানুষের কাছে এই শীতে
কম্বল কিংবা গরমের কাপড় হচ্ছে পৌঁছে দেবে। আমি যদি বলতে যাই সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর আছে তারা কিন্তু এই যে কুয়াশার কারণে মানে কুয়াশা খুব একটা বেশি না থাকলেও কুয়াশা কিংবা হাড় কাঁপানোর শীতে এরা কিন্তু বাইরে বের হতে পারছে না, আর বের হলেও কিন্তু কাজ না করে অনেক সময় ফেরত যেতে হচ্ছে। সুতরাং কিন্তু তারা যে খুব ভালো আছে তা কিন্তু না, তবে তাদের দাবি আছে একটাই, সেটা হচ্ছে যে বিশেষ সহায়তা কিংবা ভাতা যেটা আছে সেইটা যদি যে শীত মানে শীত বেশি যে জেলাগুলোতে হয় চুয়াডাঙ্গা সহ আরও যে দেশের যে কোনো অঞ্চলে তাদের সেই জেলাগুলোতে যদি একটু ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে মনে হয় তারা হয়তো কিছুটা হলেও ভালো থাকতে পারবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে লিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং খায়রুজ্জামান সেতু। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। 15 বছরে দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়। শুক্রবার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর পর গণতন্ত্রে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। আগামী বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে আমির। নাটোর থেকে তরিকুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এ সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক।
সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে কুষ্টিয়ায় সুধী সমাবেশে বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যাশা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণ মুক্ত বৈষম্যহীন দেশ করার লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা, হানাহানি ও সন্ত্রাসমুক্ত। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ 15.5 বছরে দেশের মানুষকে শুধু গুম ও খুন উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই, কারণ এটা জনগণ চায় না। দেশকে ভালোবাসলে আমি চাঁদাবাজি করি কিভাবে, আমি দখলদারি করবো কিভাবে, এটা তো আমার পক্ষে সম্ভব না। এই শিক্ষা আমরা আমাদের কর্মীদেরকে দিই না। আলহামদুলিল্লাহ 2-1টা ব্যতিক্রম থাকলে থাকতেও পারে, কিন্তু আপামর জনগণ, প্রশাসনের লোকজন সবাই মিলে সাক্ষী দেয় যে আপনাদের কর্মীরা এই কাজে সম্পৃক্ত। আমরা এই সমাজে বৈষম্য দেখতে চাই না। আমরা চাই সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত। তাহলে কোনো মানুষকে তার অধিকারের জন্য আর আন্দোলন এবং লড়াই করতে হবে না। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার শারীরিক নির্যাতন এবং অপহরণের চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রাম আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ। একে এম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত দেখবেন আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। গেল 3 ডিসেম্বর রাত 11:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে তিনি চট্টগ্রাম আদালতে 3 জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও 42 জনের বিরুদ্ধে মামলা করেন। ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। 40-42 জন মানুষ আমাকে আসি ঘেরাও দিয়ে ধরে এবং আমাকে বলে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করেছেন, এবং আপনাকে আমরা বারবার না করেছি বিভিন্নভাবে। এরপরে তারা কি করে এক পর্যায়ে আপনার সাথে আমাদের কথা আছে, এদিকে আসেন, আমাকে এক সাইডে নিতে যায়। তখন আমার ফ্যামিলি এবং আমার গাড়ির ড্রাইভার আমাকে যেতে দেয় না। তখন তারা আমাকে কি করে, আমার গাড়িতে যখন আমি উঠতে চাই জোর জবরদস্তি করে আমাকে ওদের একটি প্রাইভেট কার নিয়ে আসে, ব্লু কালারের, ওই প্রাইভেট কারে তুলে। 1 জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং চাঁদা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18-3-25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল 9 সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনায় ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য জানান। আটককৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি চিন্ময় সরকার, সহ ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য সিন্ধু বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা এবং সদস্য রাহুল রায়। এর আগে পৌর শহরের বড় মসজিদ রোড হতে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। পরে তেরিবাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পুলিশ আসলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে মিছিলে থাকা 6 জনকে আটক করে পুলিশ।
অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। গেল কয়েক বছর ধরে এই তৎপরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামাজিক, পর্যটন, শিক্ষা এবং উন্নয়ন খাতে। এই অবস্থায় পাহাড়ে শান্তি ফেরাতে আবার ঐক্যের ডাকে সাড়া দিয়েছে 12 জনগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছে টুম্পা আফরোজ। মুহুর্মুহু গুলির শব্দ, হত্যা, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ বান্দরবানের জনজীবন। নতুন বছরে নতুন বাংলাদেশে সেই দুর্নাম দূর করতে আবারও উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতির মিছিলে এক হয়েছে পাহাড়ে বসবাসরত 12 জনগোষ্ঠীর মানুষ। সবার একটাই দাবি, কেএনএ সহ সব অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফেরানো। তাদের মতে বম সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী অসহায় জীবনযাপন করছে। এই সংকট নিরসন, শিক্ষা প্রসার, অর্থনৈতিক উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে অভিমানী অস্ত্রধারীদের ফেরাতে হবে শান্তির পথে। পাহাড়ি বাঙালি মিছিল এরকম হয় না, কিন্তু এবারে মিছিলটা অন্যরকম। সবাই সম্প্রীতির মাধ্যমে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। মূলত আমাদের সম্প্রীতির অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমাদের এখানে বান্দরবনে বা আমাদের পাহাড়ি এলাকায় যে কোনো ঝামেলা হলেই যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বান্দরবান এলাকায় আমরা যারা আছি, আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতিভাবে আমরা থাকতে বা বসবাস করতে চাই। জেলার সুনাম ফিরিয়ে আনতে সম্প্রীতির মিছিল ও ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পাহাড়ের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের। আজকে সম্প্রীতি মিলন মেলার একটা করে দেওয়ার বা সবাই একসাথে হয়েছি আমরা। অনেক ধন্যবাদ, সবাই একত্রিতভাবে আমরা মিলন মেলাটা আমরা ঠিকমতো করতে পারছি। এই যে রাষ্ট্র পরিবার কর্তা হিসেবে যে দায়িত্ব নিয়েছে আপনাদের অভিমান ভাঙার জন্য বা আপনাদেরকে শান্তি সম্প্রীতির পথ দেখানোর জন্য আজকের এই সম্প্রীতির মিছিল। আপনাদের বলতে চাই, এই সম্প্রীতির মিছিলে আপনারা আসবেন, আপনারা সে আগের মতো সুন্দর জীবনযাপন করতে আসবেন। নিজ জাতিগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে মিলিত হয় হাজারো মানুষ। শান্তির জন্য একসঙ্গে, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট, বম সম্প্রদায় শান্তি চায়। কেএনএফ সন্ত্রাসী, তারা বম নয় সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নজর কাড়ে মানুষের। এই মিছিল ছাড়াও পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে পথনাটক প্রদর্শন করা হয়। আমাদের আজকের উপহার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষের তালিকায় 8 ফুট 6 ইঞ্চি উচ্চতায় শীর্ষে ছিলেন কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। মস্তিষ্কের টিউমার আক্রান্ত হয়ে মারা যান 2020 সালে। এবার ঝিনাইদহে 7 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষের দেখা মিলেছে। আসাদুল ইসলাম নামে 28 বছর বয়সের এই যুবকের ওজন 105 কেজি। মহেশপুর উপজেলার শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজের আলীর ছোট ছেলে আসাদুল। সহকর্মী মেহেদি হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ ভিড় করছেন তার বাড়িতে। একটু পড়লে পারে কোনো একটা চাকরি হয়তো পড়িনি, কাজ কাম ঠিক মতন করতে পারে না, টলি মালি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায় তা মনে হয় ভালো হয়। মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায়, তো তার অন্যরকম একটা পরিবেশ আসে। আর সে অনেক একটা অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। গরিব ফ্যামিলিতে জন্ম তো ওনার, যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত আমার মনে হয় ভালো হতো আর কি। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে শারীরিক গড়ন বাড়তে থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করার সুযোগ পাননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, মাথায় কোনো বোঝা নিতে পারে না। তার 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে। এই সবাই তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে। এরম দেখে ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়,
যশোর যায় সবাই তাকাই থাকে। ঘর কিংবা কোনো দোকানে ঢুকতে গেলে প্রায় সময়ই মাথায় আঘাত পান তিনি। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার এইটা, কর্ম করতে কষ্ট হলেও তো কর্ম করতে হবে। জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখি। চলাফেরার দিক থেকে আমি একটু মানে কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগে আমি চলতে পারি না ভাই, এটা একটু মনে মনে কষ্ট পাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের সোনালী আভায় মোড়ানো মাঠগুলো যেন পরিণত হয়েছে হলুদের গালিচায়। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। এ এক অপরূপ দৃশ্য। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। শীতের সোনালি রোদে ঝিলমিল করছে সরিষা ফুল, দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। মাঠের পর মাঠ হলুদে একাকার, মাঝে সরল রেখার মতো সরু আইল, দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন লিখেছিলেন, মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি, দোষ দিও না কো ফুলেরা, তোমার ধরিলে আঁচল টানি। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় দেখা যায় নয়ভিরামি দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের সৌন্দর্য পিয়াসীরা। পরীক্ষা শেষে স্কুল বন্ধ, সেই জন্য বিনোদনের জন্য আমরা একটু এখানে বেড়াতে আসছি ফ্যামিলি সহ। প্রতি বছরেই ঘুরতে আসি সর্ষে ফুলে, বড় ফুল সবাই মিলে ঘুরতে আসছি। প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন অনেকেই। সরিষা ক্ষেতের আইল ধরে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন তারা, স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বিকালে অনেক ছেলে মেয়ে এখানে হই হুল্লা এবং ছবি টবি তোলে, অনেক অনেক আনন্দ ফুর্তি করে। বেড়ানোর মতো ছবি তোলার মতো সেরকম কোনো স্কোপ নাই, তাই এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। একঘেয়েমি জীবনে একটু সজীবতার আশায় ছুটে আসেন অনেকেই। প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরাও নিয়ে আসেন সন্তানদের। এখানে একটি প্রকৃতির মাঝে তারা বেড়ে উঠবে, তারা চার দেয়ালের মাঝে বন্দী থাকে, তারা প্রকৃতি দেখবে, প্রকৃতি থেকে শিখবে কিভাবে একটি ফুল থেকে একটি দানা হয়, দানা থেকে সরিষা হয়। ফ্যামিলি সহ আমরা এখানে দেখতে আসছি। এখানে অনেক পরিবার আসছে, আপনারা জানেন, এই বিনোদন নেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থা এখানে বিরাজ করছে। গেল বছর গাইবান্ধা জেলার 7টি উপজেলায় সরিষা চাষ হয়েছে 15,200 হেক্টর জমিতে। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 16,554 হেক্টরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিপর্যয়ের মুখে পড়ার রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে। পানিতে ভেসে সেই তেল ক্রাইমিয়ার সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে প্রশাসন। এতে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে। কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় তা তারা পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া এখনো পুরনো জাহাজ ব্যবহার করছে বলে এই দুর্ঘটনা ঘটেছে। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। গেল মাসে মাঝ সমুদ্রে ঝড়ের মুখে পড়ে বিকল হয়ে যায় রাশিয়ার 2টি ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে থাকা বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রশাসন জানায়, এই তেল ক্রিমিয়ার উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। যে 2টি ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছে সেগুলো হচ্ছে ভলগনেফট 212 এবং ভলগনেফট 239। জাহাজ দুটি বেশ পুরনো বলে জানায় রুশ প্রশাসন। সব মিলিয়ে জাহাজ দুটিতে 9,200 টন তেল আছে। এখনও বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি, ফলে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। প্রায় 2 লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা পর্যালোচনা করার কথাও জানান তিনি। এছাড়া সমুদ্র থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। দেশটির গণমাধ্যম জানায়, জলজ প্রাণীদের উদ্ধারে কাজে নেমেছেন 10,000-এরও বেশি মানুষ। ইতোমধ্যে সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে কয়েক টন বালি।
ইউক্রেনের অভিযোগ 21 শতকে কৃষ্ণ সাগরে এত বড় বিপর্যয় ঘটেনি। রাশিয়া এখনও পুরনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।